ফ্রিডম বাই জিবি শ পার্ট 6 ইংলিশ বিষয়ে এসএলএসটি 2025 এর প্রস্তুতিতে এই সিরিজে আমরা কভার করছি 11-12 এর সিলেবাসের অন্তর্গত জিবি শ এর ফ্রিডম এসেটি। ইতিমধ্যেই যার অনেকটা অংশই আমরা পড়ে নিয়েছি 5টা পার্টের মাধ্যমে। যারা যারা সেই পার্টের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। সমস্ত ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও বলে রাখি, ইংলিশ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। চ্যানেলের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও নোটস এবং মক টেস্ট সিরিজের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দোজ আর চার্জেবল। তাই যারা যারা নোটস এবং মক টেস্ট সিরিজ নিতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তো দেখো, টেক্সট আলোচনা প্রসঙ্গে বলি, এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম জিবি শ বিবিসির একটি রেডিও টকে 18 জুন 1935-এ ফ্রিডম নিয়ে একটা স্পিচ দেন। সেখানে তিনি বিভিন্ন দিক সম্পর্কে বলেন, ফ্রিডমের বিভিন্ন দিক সম্পর্কে বলেন। তো এখনো পর্যন্ত আমরা যতটুকু অংশ পড়েছি তার মধ্যে জিবি শ যে যে জিনিসগুলি বলেছিলেন সেগুলি যদি আমরা পয়েন্ট আকারে সাজাই তাহলে এরকম পাবো। প্রথমত তিনি বলেছিলেন পরম স্বাধীনতা নিয়ে, যেটা কিনা ভ্রম, সত্যি বলে কিছু হয় না। দ্বিতীয়ত বলেছিলেন নারীদের দ্বিগুণ শোষণ নিয়ে। তৃতীয়ত তিনি সমাজের রিচ ক্লাসের দ্বারা সমাজের যে লেবার ক্লাস বা পুয়ার ক্লাস তাদের যে এক্সপ্লয়টেশন সেটা দেখিয়েছেন। চতুর্থত গণতান্ত্রিক যে ত্রুটিপূর্ণ ব্যবস্থা সেটাও তিনি তুলে ধরেছেন। গণমাধ্যম যে কতটা মিথ্যে প্রচার করে এটাও তিনি তুলে ধরেছেন। তারপরে তিনি প্রকৃতির প্রতি মানুষের দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের দাসত্ব, ন্যাচারাল স্লেভারি এবং আনন্যাচারাল স্লেভারি সম্পর্কে বলেছেন। এরপরে তিনি দাস প্রথার অবসান ঘটাতে কার্ল মার্কস এবং থমাস মোরের বক্তব্য তুলে ধরে ম্যান টু ম্যান যে স্লেভারি সেটা সম্পর্কে বিশেষ টিপ্পনী কেটেছিলেন। তারপরে তিনি জনসাধারণের মগজ ধোলাইয়ের জন্য সাংসদ, স্কুল, সংবাদপত্রগুলি এগুলি কিভাবে ভূমিকা পালন করে সেটাও তিনি তুলে ধরেছিলেন আমাদের সামনে। এবং এরপরে তিনি সমাজের যে অযৌক্তিক কাঠামো যেটা ধনী শ্রেণীকে শ্রেষ্ঠত্বের দিকে পরিচালিত করে সেটাও তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন সমাজের এই কাঠামো যা সর্বদা ধনী এবং শোষক এবং সুবিধাভোগী শ্রেণীর পক্ষে থাকে এবং দরিদ্র শ্রেণীর সমান অধিকারকে তারা অস্বীকার করে। মানে সমাজের এই যে কাঠামো, এই কাঠামো কিন্তু সবসময় ধনীদের পক্ষে, দরিদ্রদের সমান অধিকারকে তারা কিন্তু অস্বীকার করে, ইগনোর করে। এবং এর ফলে ধনী শ্রেণীর সদস্যরা মনে করে তারা যেন স্বাভাবিকভাবেই অভিজাত স্কুলে পড়াশোনা করার যোগ্য, অতএব তারা সেই স্কুলে পড়াশোনা করে, অত্যাধিক পরিশ্রমে সুনামধন্য চাকরি পায় তারা এবং সমাজের উচ্চ মর্যাদায় তারা চলে যায়। ফলস্বরূপ ধনী শ্রেণীর সদস্যরা সমাজের দরিদ্র শ্রেণীর দরিদ্র জীবনযাত্রা এবং করুণ অবস্থাটাকে গ্রহণযোগ্য বলেই মনে করে এটা এরকমই বোধহয় হয়েই থাকে, এটা অ্যাকসেপ্টেবল, এর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো মানে হয় না। তবে সমাজের দরিদ্র শ্রেণী কিন্তু কখনোই ধনীদের দ্বারা এই শোষণটা মেনে নিতে সক্ষম হয় না। কিন্তু উল্টো দিকে দরিদ্র শ্রেণীর যে কোনো ক্ষোভ এই ধনী শ্রেণী দ্বারা কিন্তু সবসময় দমন করে রাখা হয় এবং এতে কিন্তু সরকারের সহযোগিতাও তারা পায়। ধনী শ্রেণী মানে সরকার এবং ধনী শ্রেণী দুজন মিলিতভাবেই দরিদ্র শ্রেণীর এই যে ক্ষোভ একে দমন করে দেয়। এরপরে তিনি দাসত্বের প্রয়োজনীয়তার যে বিদ্রুপাত্মক চিত্রায়ন সেটাও তিনি করেছেন এবং এই প্রসঙ্গে তিনি বিভিন্ন শতকের বিখ্যাত সমস্ত দার্শনিক এবং রাইটার্সদের প্রসঙ্গ টেনে এনেছেন, যারা কিনা সমাজের এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার সমালোচনা করেছিল, সমাজ সংশোধনের কথা বলেছিল, সমাজের দরিদ্র এবং ধনী উভয় শ্রেণীর সমানাধিকারের দাবি তুলেছিল। সেই সমস্ত কালজয়ী রাইটার্সদের প্রসঙ্গ তিনি টেনে এনেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই সমস্ত রাইটারদেরকে আমাদের কাছে বিকৃত করে তুলে ধরা হয় যাতে না আমরা তাদের পথ অনুসরণ করে বিদ্রোহ শুরু করি। এবং কেউ যদি বিদ্রোহ করেও তখন এই সরকার কি করে, ক্ষমতা বলে অন্যান্য শক্তিগুলোকে ডেকে এনে ওই বিদ্রোহীদেরকে দমন করতে চায় যাতে এই শ্রেণী প্রথা, দাস প্রথা যাতে তারা মেনটেন করতে পারে, রেস্টোর করতে পারে। এবং সেই যুদ্ধে মানে রিভলিউশনিস্টদের বিরুদ্ধে যুদ্ধে যদি সে জিতে যায় সেটাকে আবার সে ফ্রিডম বলে অ্যাডভার্টাইজ করে, বোকা বানায় মানুষকে। আর যদি সে হেরে যায়, যেমন কিনা ওই রুশ বিপ্লবের ক্ষেত্রে যেখানে বিদ্রোহীরা জিতে গিয়েছিল, সরকার হেরে গিয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে এই যে সংঘাত দাস শ্রেণী মালিক শ্রেণী এই দুয়ের মধ্যে যে কন্টিনিউয়াল এই সংঘাত কিন্তু সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যায় যখন রিভলিউশনিস্টরা জিতে যায়। এবং আগের প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম শ এই ক্ষেত্রে আরো বলেছিলেন যে পিকুলিয়ার কিছু ডিপ্লোম্যাটস আছে যারা এই বিদ্রোহের সময় এই বঞ্চিত শ্রেণীর, যারা কিনা বিপ্লবী হয়ে উঠেছিল, প্রতিবাদ করেছিল, এই বঞ্চিত শ্রেণীর উদ্দেশ্যে অনেক গালমন্দ, অনেক ন্যাক্কারজনক মত পোষণ করে, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের এবিলিটির ওপরে প্রশ্ন তোলে। কিন্তু যখন আবার সেই বিপ্লবীরাই জয়লাভ করে
একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বে নিজেদেরকে প্রথম সারির সামরিক শক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায়, তখন তাদের ওই জয়ে, ওই পাহাড় প্রমাণ জয়ে, সেই বিদ্রোহী দল থেকে জয়লাভ করা, দিয়ে একটা ডেমোক্রেটিক সুষ্ঠু অর্ডার সম্পন্ন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, দিয়ে বিশ্বের প্রথম সারির সামরিক শক্তি হয়ে ওঠা, এই জয়ে তাদের এই যে জয়, এই যে উন্নতিটা, এটা দেখার পরে সেই ডিপ্লোম্যাটসরা কিন্তু আবার পুরোপুরি পাল্টি খেয়ে গিয়ে সেই নেতাদের, যারা বিদ্রোহ করে সরকারকে উল্টে নিজেদের সরকার প্রতিষ্ঠা করেছিল, ডেমোক্রেটিক কান্ট্রি প্রতিষ্ঠা করেছিল, সেই সমস্ত নেতাদেরকে ডিনারে আহ্বান করে, মানে তাদের সাথে আবার সুষ্ঠু সম্পর্ক বজায় রাখে। মানে রাশিয়ার কথা বলেছিলেন যে রাশিয়াতে ওই বলশেভিক দল যখন বিদ্রোহ শুরু করে তখন অনেক ডিপ্লোম্যাটসরা কিন্তু তাদের বিপক্ষে বলেছিল, তাদের যে সমস্ত মহান লিডার তাদের বিরুদ্ধে অনেকে সোচ্চার হয়েছিল, তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক নিন্দা, অনেক কুৎসা হয়েছিল, কিন্তু তারাই যখন সুন্দরভাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেটার পরিচালনার ব্যবস্থা করে সেই রাষ্ট্রকে বিশ্বের প্রথম সারির সামরিক শক্তিতে পরিণত করেছিল, মানে ওই রাশিয়ার কথাই বলা হয়েছে। তো সেই বিদ্রোহীদের যে সরকার, সেই সরকারের যে নেতৃত্ব স্থানীয় লোকেদেরকে এই ডিপ্লোম্যাটসরা পরবর্তীকালে, মানে যাদেরকে আগে তারা গালমন্দ করেছিল, পরবর্তীকালে তাদের সাথে আবার সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে নিজেরাই পাল্টি খেয়ে গিয়ে ছুটে যাচ্ছে। তাহলে এই ধরনের বিশেষ পিকুলিয়ার ডিপ্লোম্যাটসদের উদাহরণও কিন্তু শ দিয়েছিলেন, এর আগের প্যারাগ্রাফে আমরা পেয়েছি। তো নেক্সট প্যারাগ্রাফে শ কি বলছেন দেখো। নাও though this prodigious mass of Hamburg is meant to delude the enslaved masses only, it ends in deluding the master class much more completely. তো বলা হচ্ছে নাও, এখন, though this prodigious মানে ভেরি ভাস্ট, মাস অফ হামবাগ, মাস অফ হামবাগ বলতে ম্যাটার অফ ডিসিট, প্রতারণার বিষয়, ইজ মিন টু ডিলিউড, ডিলিউড মানে ডিসিভ, প্রতারণা বা ঠকানো, দ্য এনস্লেভড মাসেস, এনস্লেভড মানে সেই দাসদেরকে যারা বিপুল পরিমাণে, অনলি শুধুমাত্র, কি বলা হয়েছে নাও এখন, দো দিস প্রডিজিয়াস মাস অফ হামবাগ, যে এখন যদিও এই যে বিশাল আকার প্রতারণার যে বিষয়টা, ইজ মিন টু ডিলিউড শুধুমাত্র প্রতারিত করতে ব্যবহার করা হয় কাদেরকে না, সেই এনস্লেভড মাসদেরকে, মানে সেই দাসদেরকে। মানে বলা হয়েছে যদিও এই পুরো প্রতারণার বিষয়টি শুধুমাত্র ওই দাস শ্রেণীকে প্রতারিত করতেই করা হয়, মানে তাদেরকে প্রতারণার জন্যে, ইট এন্ডস এটা শেষ হয়, ইন ডিলিউডিং, ডিলিউড মানে বলেছিলাম ডিসিট, দ্য মাস্টার ক্লাস মাচ মোর কমপ্লিটলি। তাহলে এই যে পুরো প্রতারণার বিষয়টা যেটা সাজানো হচ্ছে, মানে যারা মানুষদেরকে এটা সচেতন করতে যে তারা শোষিত হচ্ছে, লেখালেখি করছে, তাদেরকে সচেতন করছে, তাদেরকে আমাদের সামনে বিকৃত করে তুলে ধরা হচ্ছে, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। তো এই যে পুরোপুরি বিষয়টা যেটা সেই এনস্লেভড মাসদেরকে প্রতারিত করতেই এই পুরো প্রতারণার বিষয়টা ব্যবহার করা হয়, এটার শেষ কোথায় হয় না, ডিলিউডিং দ্য মাস্টার ক্লাস মাচ মোর কমপ্লিট, এটার দ্বারা প্রতারিত করতে সেই প্রভুদের ক্লাসদেরকে মাচ মোর কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। মানে যেই জিনিসটা ওই এনস্লেভড মাসদেরকে প্রতারিত করার জন্য হয়, এই বিশাল পরিমাণ যে প্রতারণার বিষয়টা যেটা ওই দাসদেরকে প্রতারণার জন্য, সেটার শেষ হয় সম্পূর্ণরূপে মাস্টার ক্লাসদেরকে বিভ্রান্ত করে বা প্রতারিত করে। কিভাবে সেটা পরের লাইনগুলো দেখলে বুঝতে পারবে। আ জেন্টলম্যান হুজ মাইন্ড হ্যাজ বিন ফর্মড অ্যাট আ প্রিপারেটরি স্কুল ফর দ্য সন্স অফ জেন্টলম্যান ফলোড বাই আ পাবলিক স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি কোর্স is much more thoroughly taken in by the falsified history and dishonest political economy and the snobbery taught in these places than any worker can possibly be, because the gentleman's education teaches him that he is a very fine fellow, superior to the common run of men, whose duty it is to brush his clothes, carry his parcels and earn his income for him. And as he thoroughly agrees with this view of himself, he honestly believes that the system which has placed him in such an agreeable situation and done such justice to his merits is the best of all possible systems, and that he should shed his blood and yours to the last drop in its ডিফেন্স। দেখো এখানে কথাগুলোকে কত সুন্দরভাবে পরপর পর্যায়ক্রমে সাজিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন আ জেন্টলম্যান, একজন ভদ্রলোক, হুজ মাইন্ড হ্যাজ বিন ফর্মড অ্যাট আ প্রিপারেটরি স্কুল। প্রিপারেটরি স্কুল বলতে যেখানে বাচ্চাদেরকে 12 বছর বয়স পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার এটাই একটা ক্রম, 12 বছর পর্যন্ত তারা প্রিপারেটরিতে থাকে।
তারপরে তারা পাবলিক স্কুলে যায়। তো এই প্রিপারেটরি স্কুলটা হচ্ছে এর পরবর্তী যে স্কুলের ধাপ সেটার আগের পোর্শনটা এদেরকে তৈরি করিয়ে দেয় এখানে। তো বলা হচ্ছে একটা জেন্টলম্যান যার মাইন্ড গড়ে তোলা হয়েছে কোথায় না প্রিপারেটরি স্কুলে, কারণ প্রিপারেটরি স্কুলেই প্রথম তাদের শিক্ষাটা দেওয়া হয়। ফর দ্য সন্স অফ জেন্টলম্যান ফলোড বাই এ পাবলিক স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি কোর্স, যারা পরপর কোথায় যায় এরপরে পাবলিক স্কুলে যায় তারপরে ইউনিভার্সিটি কোর্সে যায়, ইজ মাচ মোর থারলি টেকেন ইন মানে চিটেড প্রতারিত হয় বাই দ্য ফলসিফাইড হিস্ট্রি মিথ্যা ইতিহাস দ্বারা অ্যান্ড ডিসঅনেস্ট পলিটিক্যাল ইকোনমি এবং অসৎ রাজনৈতিক অর্থনীতি দ্বারা। তাহলে এই যে ভদ্রলোকদের সন্তানরা যারা প্রিপারেটরি স্কুলে যায়, যাদের মাইন্ডগুলো প্রিপারেটরি স্কুল থেকে গঠন করা হয়, তারপরে তারা পাবলিক স্কুলে যায়, ইউনিভার্সিটি কোর্স করে, তো এদেরকে ক্রমাগতই প্রতারিত করা হয় ইতিহাসটা বিকৃত করে, মানে এদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় সেখানে সেই পাঠ্যক্রমে ইতিহাসটাকে বিকৃত করে এদেরকে শেখানো হয় এবং সেখানে অসৎ রাজনৈতিক অর্থনীতি এদেরকে শেখানো হয়। অ্যান্ড দ্য স্নবারি মানে অশ্লীলতা, সেন্স অফ সুপেরিয়রিটি, ফলস সোশ্যাল ভ্যানিটি, সামাজিক যে অসারত্ব, দাম্ভিকতা, দেমাক, টট ইন দিস প্লেসেস, এই সমস্ত জায়গাগুলিতে এই যে স্নবারি, এই যে ডিসঅনেস্ট পলিটিক্যাল ইকোনমি, এই যে ফলসিফাইড হিস্ট্রি, এইগুলো যে শেখানো হয়, দেন এনি ওয়ার্কার ক্যান পসিবলি বি, যে এই যে শ্রমিকরা এরা এরকমই হবে, বিকজ দ্য জেন্টলম্যানস এডুকেশন টিচেস হিম, কারণ ভদ্রলোকের শিক্ষা তাকে এটাই শিক্ষা দিয়েছে যে এরা তো এগুলোই করবে, দ্যাট হি ইজ আ ভেরি ফাইন ফেলো, যে সে কিন্তু খুব সুন্দর একটা সুপুরুষ, সুপেরিয়র টু দ্য কমন রান অফ মেন, সাধারণ মানুষের দৌড়ে সে হচ্ছে শ্রেষ্ঠ, হুজ ডিউটি, যার কর্তব্য, ইজ টু ব্রাশ হিজ ক্লোথ, carry his parcels and earn his income for him, and as he thoroughly agrees with this view of himself, he honestly believes that the system which has placed him in such an agreeable situation and done such justice to his merits is the best of all possible system. তাহলে যারা ওই সমস্ত স্কুলগুলোতে পড়াশোনা করে তারা কি শেখে? জেন্টলম্যানদের এই এডুকেশনটা তাদেরকে এটাই শেখায় যে তারা এই যে কমন রান অফ পিপল এদের ক্ষেত্রে তারা সুপেরিয়র। এই যে কমন রান অফ পিপল এদের ডিউটি হচ্ছে তাদের জামা কাপড়কে ব্রাশ করা, আয়রন করা, তাদের পার্সেল ক্যারি করা এবং তার নিজের ইনকাম মানে নিজের আয় উপার্জন করা নিজের জন্য। অ্যান্ড অ্যাজ ই থারলি এগ্রিজ, এবং সে যেহেতু এগুলো সহমতে করে, মানে সে এগুলো এগ্রি হয়েই করে, এই সমস্ত ভিউর সাথে সে এগ্রি করে, হি অনেস্টলি বিলিভস, অতএব সে সৎভাবেই এটা বিশ্বাস করে যে এই সিস্টেমটা তাকে যে স্থানে রেখেছে ইজ সাচ অ্যান এগ্রিয়েবল সিচুয়েশন, এটা এতটাই সহমতজনিত স্থান বা অবস্থা, অ্যান্ড ডান সাচ জাস্টিস টু হিজ মেরিটস, এবং এই অবস্থাটা তার মেরিটের সাথে জাস্টিসই করেছে, ইজ দ্য বেস্ট অফ অল পসিবল সিস্টেম। ফলে এই যে সিস্টেমটাকে সে বেস্ট অফ অল পসিবল সিস্টেমস বলেই মনে করে, মানে এই সিস্টেমটাই ঠিক আছে সে এটা মনে করে। অ্যান্ড দ্যাট হি শুড সেড হিজ ব্লাড অ্যান্ড ইয়ার্স, এবং তাই সে মনে করে যেহেতু তার মেরিটের পক্ষে এই সিস্টেমটা তার সাথে জাস্টিসই করেছে, তার মেরিটের যোগ্য কাজ তাকে দিয়েছে, তার মেরিটের যোগ্য জায়গায় তাকে রেখেছে, ফলে মনে করে যে এই সিস্টেমটা একদম যথেষ্ট একটা ভালো সিস্টেম, এই সিস্টেমটা একদম ঠিকঠাক, এতে কোনো ভুল নেই। সে কিন্তু দরিদ্র শ্রেণীর ওই যে অভাব, তাদের ওই যে নিপীড়িত হওয়ার ধারণাটা সেটা কখনোই মেনে নিতে পারে না। ফলে সে যেহেতু মনে করে তার সাথে যেটা হচ্ছে সেটা ঠিকই আছে, এই সিস্টেমে তো সে যথেষ্টই যোগ্যতা লাভ করেছে, ফলে সে কি করে, সে নিজের ব্লাডও এর জন্য শেড করতে প্রস্তুত হয়ে যায় এবং সে তোমারও ব্লাড এর জন্য শেড করতে রাজি হয়ে যায়। মানে সে মনে করে সরকার তার সাথে জাস্টিসই করেছে, অতএব সেই সিস্টেমটাকে ঠিকঠাক মনে করে, তাই সে মনে করে যে তার এই সিস্টেমের প্রতি আনুগত্য দেখানো প্রয়োজন, তাই এই সরকারের প্রতি, এই দেশের প্রতি, এই শাসন ব্যবস্থার প্রতি সে এতটাই অনুগত যে এই শাসন ব্যবস্থার জন্য সে নিজের রক্তপাত করে দেবে, এবং শুধু নিজের নয় তোমাদেরও রক্তপাত করে দেবে, টু দ্য লাস্ট ড্রপ ইন ইটস ডিফেন্স। মানে এই সরকারের, এই ব্রিটিশ কান্ট্রির ডিফেন্সে সে নিজেরও রক্তপাত করাবে এবং তোমাদেরও রক্তপাত করিয়ে দেবে, কারণ সে মনে করে যে ঠিকঠাকই সরকার করছে সবকিছু। কে? ওই জেন্টলম্যানরা, ওই অভিজাত শ্রেণীরা যারা সুনামধন্য চাকরি পায়, যারা উচ্চ মর্যাদা লাভ করে, তারা তো উচ্চ মর্যাদা লাভ করেছে, কিন্তু তারা তোমাদের এই নিপীড়নটা, এই ধারণাটা মেনে নিতে পারছে না। তারা ভাবছে যে তোমাদের এই যে নিপীড়নটা এটা গ্রহণযোগ্য, এটাতে বিশেষ কোনো ভুল নেই। বাট দ্য গ্রেট মাস অফ আওয়ার র্যাক রেন্টেড, আন্ডারপেইড, treated as inferior caste of on the dole workers cannot feel so sure about it as the gentle. কিন্তু তারা মনে করছে যে
তাদের সাথে জাস্টিস হয়েছে, কিন্তু তারা দরিদ্রদের ওই নিপীড়িত হওয়ার যে ধারণাটা মানতে পারছে না, যে দরিদ্ররা বলছে আমরা নিপীড়িত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, তারা এটা মানতে পারছে না। তারা মনে করছে না না এটা ঠিকই আছে, কোনো নিপীড়ন শোষণ ওদের পক্ষে হচ্ছে না। তারা তাদের ওই অবস্থাটা বুঝতেই পারে না। অবশ্যই প্রথম দিকে ওটাই বলেছিল যে ওই যে আপার ক্লাসের শ্রেণী থেকেই ক্যান্ডিডেট চুজ করা হয়, তারাই হয় নির্বাচনে মুখ। অতএব তারা তো বুঝতেই পারে না যে ওই দরিদ্র শ্রেণীরা কিভাবে নিপীড়িত হচ্ছে। তো তারা তাদের স্বার্থে কি কাজ করবে, একটা গণতান্ত্রিক দেশে তারা তাদের স্বার্থে কি কাজ করবে, তাদেরকে কিভাবে তারা সমান অধিকার পাইয়ে দেবে, কারণ তাদের ক্লাসেই বিলং করে না তো তারা। তাই বলা হচ্ছে ওই যে জেন্টলম্যানদের ক্লাসরা, অভিজাত শ্রেণীটা, তারা তো বুঝতেই পারে না এদের যে ধারণাটা, নিপীড়নের ধারণাটা। বাট দ্য গ্রেট মাস, কিন্তু সেই মহান মাস সংখ্যক অফ আওয়ার র্যাক রেন্টেড মানে হাইলি ট্যাক্সড, মানে এই টার্মটার লিটারারি মানে হচ্ছে টর্মেন্টেড অন দ্য র্যাক, কাইন্ড অফ উডেন ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা ইউজ করা হয় ক্রিমিনালদের কনফেশনের ক্ষেত্রে। তো এখানে র্যাক রেন্টেড বলতে হাইলি ট্যাক্সড, আন্ডার পেইড, যাদেরকে কম মানে যারা একটা ন্যায্য মূল্যের থেকে কম বেতন পায়, ট্রিটেড অ্যাজ ইনফেরিয়ার মানে নিকৃষ্ট, যাদেরকে নিকৃষ্ট হিসেবে ট্রিট করা হয়। কাস্ট অফ অন দ্য ডোল ওয়ার্কার্স মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্কাররা ডিপেন্ড অন গভর্নমেন্ট গ্র্যান্ট, সাবসাইডিজ অ্যান্ড ডিসকার্ডেড অ্যাজ ইনফেরিয়ার পিপল, মানে যারা যে সমস্ত জনগণরা গভর্নমেন্টের ভর্তুকি, ভাতা এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে, যাদেরকে নিকৃষ্ট বলে গণ্য করা হয়, যারা গভর্নমেন্টের ওই সমস্ত ভাতার উপরেই জীবন চালায়, তাদেরকে বলা হচ্ছে, মানে সেই দরিদ্র নিপীড়িত শ্রেণীর কথা বলা হচ্ছে, যাদের দিন যাপন শুধুমাত্র ভাতার উপরেই হয়, মানে গভর্নমেন্ট যেটা ভিক্ষা হিসেবে তাদেরকে দেবে সেটা নিয়েই তাদের দিন যাপন হয়, কারণ তারা তাদের কাজের যোগ্য সম্মান, যোগ্য বেতন, যোগ্য মর্যাদা শ্রেণীতে, মানে সমাজেও যোগ্য মর্যাদা কিছুই তো পায় না। তো সেই ওয়ার্কার্সরা ক্যানট ফিল সো শিওর, সেই শ্রমিকরা কিন্তু এই সম্পর্কে নিশ্চিত হতে পারে না। কোন সম্পর্কে? অ্যাবাউট ইট, এইটা সম্পর্কে, যে তাদের এই যে সিচুয়েশনটা এটা বোধহয় এরকমই, এটা বোধহয় গ্রহণযোগ্য, যেটা জেন্টলম্যানরা মনে করেছিল যে দরিদ্রদের এই সিচুয়েশনটা, এই নিপীড়নের ধারণাটা গ্রহণযোগ্য, এটাতে এমন কিছু ভুল নেই। কিন্তু তারা এই বিষয়ে শিওর হতে পারে না, কারণ তারা তো জানে হ্যাঁ এই বিষয়টা ভুল, তাদের নিপীড়ন হচ্ছে, শোষণ হচ্ছে, অ্যাজ দ্য জেন্টলম্যানদের মতো, মানে তারা এই মতে সহমত নয়। তারা বুঝতে পারে তাদের কিন্তু শোষণ হচ্ছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। দ্য ফ্যাক্টস আর টু হার্শলি এগেনস্ট ইট, বাস্তবটা কিন্তু কঠোরভাবে এর বিরুদ্ধে, টু হার্শলি কঠোরভাবে। তাহলে সত্যি কথা বলতে সত্যি ঘটনাটা এর কিন্তু যথেষ্ট বিপরীত, টু হার্শলি এগেনস্ট ইট, কঠোরভাবে এর বিপরীত। ইন হার্ড টাইমস, কঠিন সময়ে, such as we are now passing through, যেমন এখন আমরা যেটার মধ্য দিয়ে যাচ্ছি, their disgust, তাদের এই বিরক্তি, and despair, হতাশা, sometimes lead them, কিছু কিছু সময় তাদেরকে প্ররোচিত করে বা নিয়ে যায়, to kick over the traces মানে হচ্ছে destroy, মানে ওই সমস্ত চিহ্নগুলিকে ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে। মানে কিছু কিছু সময় তারা বিরক্তিতে, হতাশায় তাদের মাইন্ডটা তাদেরকে এমন কিছু দিকে নিয়ে যায় যে তারা মনে করে এই সমস্ত চিহ্নগুলো, কোন চিহ্নগুলো, যেগুলো তাদেরকে শোষণ করছে, নিপীড়ন করছে, সেই সরকার, সেই অটোক্রেসি, সেই অভিজাত শ্রেণী, সেই ধনী শ্রেণী, সেই মালিক শ্রেণী, এই চিহ্নগুলোকে তারা যেন পুরোপুরি কিক ওভার, ডিস্ট্রয় করে দিতে চায়। মানে তাদের বিরক্তি, হতাশা তাদেরকে এই দিকে নিয়ে যায়, কোন দিকে? এই চিহ্নগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার দিকে। আপসেট এভরিথিং, তারা সবকিছুতেই আপসেট হয়ে থাকে। অ্যান্ড দে হ্যাভ টু বি রেস্কিউড ফ্রম মেয়ার গ্যাংগেস্টারিজম by some Napoleonic genius who has a fancy for being an emperor and who has the courage and brains and energy to jump at the chance. তাহলে দেখো এখানে একটা সুন্দর কথা বলেছে যে এই সমস্ত মানুষগুলো যারা পুরোপুরি আপসেট হয়ে যায়, যারা হতাশ হয়ে যায়, যারা বিরক্ত হয়ে যায়, যাদের মাইন্ড পুরোপুরি এই চিহ্নগুলোকে ধ্বংস করে দেওয়ার দিকে নিয়ে এগিয়ে যায় তাদেরকে, তারা কি হবে? এর ফলে ভুল পথে চালিত হয়ে যাবে, বিপথে চালিত হয়ে যাবে। কিন্তু এদেরকে সেই সময় ওই বিপদ থেকে উদ্ধার করে, মানে ওই রাস্তা থেকে উদ্ধার করে, কোন রাস্তা থেকে? গ্যাংগেস্টারিজম মানে ভায়োলেন্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। অবশ্যই এই যে দরিদ্র শ্রেণী, এরা নিপীড়িত, শোষিত হতে হতে সমাজে এরাই তো এক এক সময় গ্যাংস্টার, বড় বড় চোর, ডাকাত এইসবে পরিণত হয়, ডন এইসবে পরিণত হয়, মানে বিপথে চালিত হয়ে যায়, হওয়ারই কথা। তাদের বিদ্রোহ, তাদের বিপ্লব যদি কেউ না শোনে, দমিয়ে রাখে, এক সময় তো এটা বিপথে চালিত হবেই, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের দিকে যাবেই। তো সেই সময় কিন্তু তাদেরকে ওই জায়গাগুলি থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। ওটা কিন্তু ঠিক রাস্তা নয়, ওটা কিন্তু ঠিক পথ নয়, ওইভাবে কিন্তু আসে না স্বাধীনতা, ওইভাবে কিন্তু দরিদ্র শ্রেণীর সমান অধিকার আসবে না। এদিকে ইন্ডিকেট করছেন যে যখন তারা গ্যাংগেস্টারিজমের দিকে প্ররোচিত হয়, তখন কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে রেস্কিউড, উদ্ধার করে আনতে হবে। কার দ্বারা? বাই সাম নেপোলিয়নিক জিনিয়াস, ওই নেপোলিয়নের মতো প্রতিভা দ্বারা। নেপোলিয়ন কি করেছিল? ফ্রেঞ্চ রিভলিউশন, আবারও প্রসঙ্গ টেনে এনেছেন। নেপোলিয়ন কি করেছিল? ফ্রান্সের যে অটোক্রাসি, যে রাজতন্ত্র,
সেটা ধ্বংস করেছিল, ধ্বংস করে সে ডেমোক্রেসি স্থাপন করেছিল। যদিও এটা একটা বিতর্কিত বিষয় যে ডেমোক্রেসি স্থাপন করেছিল, কিন্তু শেষমেশ গিয়ে কি হয়েছিল, নেপোলিয়ান নিজেই সম্রাট হয়ে গিয়েছিল। তো পুরো এই যে ফরাসি বিপ্লবের ধারণাটা, এটা আমরা দেখেছিলাম যে একটা রাজতন্ত্র ধ্বংস হলো, মানে একটা অটোক্রেসি ধ্বংস হয়ে যেখানে ডেমোক্রেটিক সরকার গঠনের দিকে এগোলো, কিন্তু ঘুরে ফিরে আবার সেই একজনেরই অথরিটির আন্ডারে চলে এলো সবকিছু। তো ব্যাপারটা ঘুরে ফিরে সেই একই দাঁড়িয়ে যাওয়ার মতো ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল। যদিও এটা আমার নজরে, আমার ব্যক্তিগত মত, জানি না তোমরা কে কিভাবে এটা দেখেছিলে। যাই হোক, তো বলা হয়েছে যে কাদের দ্বারা, সেই সমস্ত নেপোলিয়ানিক জিনিয়াস। তো নেপোলিয়ান তো প্রকৃতপক্ষে নেতৃত্ব দিয়ে শেষমেশ গিয়ে ওই রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল, অটোক্রেসির অবসান ঘটিয়েছিল, একটা ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠার দিকে এগিয়েছিল। তাহলে এই ধরনের যে প্রতিভাশালী ব্যক্তিত্ব, এদের দ্বারা এই সমস্ত দরিদ্র নিপীড়িত সোসাইটি যারা কিনা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের দিকে হতাশ হয়ে চলে যাচ্ছে, তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে এই সমস্ত প্রতিভাশালী ব্যক্তিদের দ্বারা আনা উচিত। মানে এই সমস্ত প্রতিভাশালী ব্যক্তিরা যেন তাদেরকে ওই বিপথে যাওয়া থেকে উদ্ধার করে আনুক, দিয়ে নিজেদের আদর্শে আদর্শায়িত করে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে বৈপ্লবিক ধারণা, সেটাকে সঠিক পথে চালনা করুক। তবেই কিনা সঠিক পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একমাত্র সেই পথেই সঠিকভাবে সমাজে সবার অধিকার সমান, এই যে জায়গাটা ফিরে আসবে, যেটা নেপোলিয়ান করেছিল, এটাই সব বলতে চাইছে। তাহলে সেই সমস্ত প্রতিভা দ্বারা এদেরকে যেন এরা বিপথে না চলে যায়, ফিরিয়ে আনা উচিত। হু হ্যাজ আ ফ্যান্সি, দেখো নেপোলিয়ানের ফ্যান্সি, যার একটা অভিনবত্ব ছিল ফর বিইং অ্যান এম্পেরার, সম্রাট হওয়ার, অ্যান্ড হু হ্যাজ দ্য কারেজ, যার মধ্যে শক্তি ছিল, সাহসিকতা ছিল, বীরত্ব ছিল, সাহস ছিল, অ্যান্ড ব্রেইনস এবং বুদ্ধিমত্তা ছিল, অ্যান্ড এনার্জি এবং কর্মশক্তি বা তেজ ছিল। কিসের? টু জাম্প অ্যাট দ্য চান্স। জাম্প অ্যাট দ্য চান্স মানে হচ্ছে সুযোগ লুফে নেওয়া, মানে সুযোগের সৎ ব্যবহার করা, মানে কোনো সুযোগ এলে দেরি না করে সেটাকে সানন্দে গ্রহণ করা, সুযোগে লাভ দেওয়া, সুযোগের সৎ ব্যবহার করা। তাহলে নেপোলিয়ান ওর ধরনের একটা জিনিস ছিলেন। নেপোলিয়ান সমস্ত বঞ্চিত শ্রেণীকে একত্রিত করে লিডার হয়ে উঠেছিলেন, রাজতন্ত্রের ধ্বংসের দিকে তিনি সবাইকে লিড করেছিলেন, দিয়ে ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠার দিকে এগিয়েছিলেন। তো তার মতোই মানুষ দরকার যে খুব সাহসী, যে সুযোগের সৎ ব্যবহার করবে। কি করার জন্য? এই ধরনের মানুষগুলো যারা বিপথে পরিচালিত না হয়ে যায়, সেখান থেকে তাদেরকে নিয়ে আসার জন্য। বাট কিন্তু দ্য স্লেভস, সেই সমস্ত দাসরা, হু গিভ 3 চিয়ার্স, যারা অভিনন্দন দেয়, 3 চিয়ার্স। 3 চিয়ার্স কি জন্য ইউজ করা হয়? গ্রিট করার জন্য। ফর দ্য এম্পেরার, সেই সম্রাটের জন্য, মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ মেড আ ক্রস on a British or American ballot paper as far as their freedom is concerned. কিন্তু সেই দাসরা যারা এই এম্পেরারের জন্য, মানে এই যে নেপোলিয়ান, এই যে তাদের লিডার, যে তাদেরকে একটা সুন্দর সুষ্ঠু আন্দোলনের দিকে নেতৃত্ব দিল এবং সমাজের ওই অটোক্রেসিকে ধ্বংস করে একটা ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠা করলো, সে যে নিজেই ওই সিস্টেমের শীর্ষে বসে গেল, তার মানে কি হলো? তার আন্ডারেই সিস্টেম আবার চলতে থাকলো। সেই এম্পায়ারকে তারা আবার চিয়ার্স করে, 3 চিয়ার্স দেয়, গ্রিট করে, অভিনন্দন জানায়। মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ মেড আ ক্রস। তো সেই সমস্ত স্লেভদের এম্পায়ারকে 3 চিয়ার্স জানানোটা শুধু হতে পারে হ্যাভ মেড আ ক্রস, একটা ক্রস বানানো, মানে ক্রস মার্ক ইন দ্য ব্যালট পেপার অ্যাজ এ মার্ক অফ ভোটিং। ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে একটা ক্রস বানানো হয়, সেটা হচ্ছে ভোটের সাইন। তো সেই ভোটাধিকারটা, যেটা কিনা মেড আ ক্রস অন আ ব্রিটিশ অর আমেরিকান ব্যালট পেপার, যেটা ব্রিটিশ বা আমেরিকান দেশগুলোতে ভোটের যে সিস্টেম, যে একটা ক্রস বানিয়ে ওই পেপারে, ব্যালট পেপারে সেটা দিয়ে দেওয়া হয় যে তোমার ভোটটি পড়লো। তো বলা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ দেয়ার ফ্রিডম ইজ কনসার্ন। তাহলে এই স্লেভদের, এই দাসদের যতদূর বলা যায় এদের স্বাধীনতার প্রসঙ্গ আসছে, এদের স্বাধীনতা কোথায় গিয়ে থামছে? শুধুমাত্র ওই ব্যালট পেপারে ক্রস বানানোতে। এরা যারা কিনা ওই এম্পায়ারকে গ্রিট করেছিল, তাহলে এরা যারা কিন্তু প্রকৃতপক্ষে নিপীড়িত হলো, মানে এখানে খুব ব্যঙ্গাত্মকভাবে সেই ধারণাটাই দিলেন যে এরা যারা প্রকৃতপক্ষে নিপীড়িত হচ্ছিল, নেপোলিয়নিক একটা জিনিয়াস এলো, এদেরকে বিপথে চলে যাওয়া থেকে এরা যাতে না গ্যাংস্টারে পরিণত হয়, রাগের চোটে গিয়ে না কোথাও বোম মেরে ফেলে, বিপথে চালিত হয়ে যায়, এদেরকে উদ্ধার করে একটা সুন্দর আদর্শের পথে, বিপ্লবের পথে চালিত করলো, দিয়ে বিপ্লব করে উদ্দেশ্য সফল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। এবং সেই গণতন্ত্রের প্রধান সে নিজে হয়ে গেল, সে সুযোগের সদ্ব্যবহার করে নিল। কাদেরকে ইউজ করে? এদেরকে ইউজ করে। এবং এরা তার সম্রাট হওয়াতে তাকে গ্রিট করলো। এবং এদের যারা প্রকৃতপক্ষে নিপীড়িত হচ্ছিল, এদের স্বাধীনতাটা কোথায় গিয়ে দাঁড়ালো? এদের স্বাধীনতা শুধু ওই ব্যালট পেপার পর্যন্ত সীমাবদ্ধ হলো, কারণ এরা শুধুমাত্র ওই ভোট দেওয়াটার ক্ষেত্রেই স্বাধীন, ওরা আর কিছুতে নয়। তাও আবার বলেছিলেন যে 2জন ক্যান্ডিডেট অলরেডি আগে থেকে চুজ করে দেওয়া হবে, সেই দুজনের মধ্যে, জাস্ট সেই দুজনের মধ্যে তারা নির্বাচন করতে স্বাধীন। মানে এদের স্বাধীনতা শুধুমাত্র ওখানেই ব্যালট পেপারে, এর বাইরে কিন্তু এদের আর স্বাধীনতা নেই। তাহলে সুযোগের সদ্ব্যবহার কিন্তু ওই নেপোলিয়নিক জিনিয়াসরাই করলো, যে আন্দোলন লিড করে, যে বিদ্রোহ করে, যে একটা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে সেই সর্বে সর্বা হয়ে উঠলো।
আর যারা সত্যিকারের শোষিত হচ্ছিল, যে ওই শোষিত শ্রেণীকে রিপ্রেজেন্ট করে বিদ্রোহকে নেতৃত্ব দিয়ে সর্বেসর্বা হয়ে উঠল, নাকি সে ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে, ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা নিপীড়িত ছিল তারা শুধুমাত্র তার ওই এম্পায়ার হওয়াটাকেই শুধু চিয়ার আপ করলো এবং এদের স্বাধীনতা গিয়ে থামলো শুধুমাত্রই ব্যালট পেপারে। এটা সব এখানে ব্যঙ্গাত্মকভাবে বোঝাতে চেয়েছেন যে কি পরিমাণ বোকা মানুষ। প্রকৃতপক্ষে যারা নিপীড়িত হলো তাদের আর কোনো স্বাধীনতা এলো না। নেক্সট দেখো, সো ফার আই হ্যাভ মেনশন নাথিং বাট প্লেইন ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। এবারে দেখো বলছে সব পুরোপুরি এক্সট্রিমলি স্যাটিরিস্ট। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলছেন যে এ পর্যন্ত আমি শুধুমাত্র কিছুই করিনি, আমি জাস্ট ন্যাচারাল ফ্যাক্টস গুলো এবং হিস্ট্রিক্যাল ফ্যাক্টস গুলো তুলে ধরেছি তোমাদের কাছে। আই ড্র নো কনক্লুশন, আমি কোনো উপসংহার টানিনি। ফর দ্যাট উড লিড মি ইনটু কন্ট্রোভার্সি, কারণ উপসংহার টানলেই তো এটা আমাকে বিতর্কের দিকে নিয়ে যাবে। অ্যান্ড কন্ট্রোভার্সি উড নট বি ফেয়ার হোয়েন ইউ ক্যানট অ্যান্সার মি ব্যাক। এবং কন্ট্রোভার্সি, এই বিতর্ক তো ফেয়ার হবে না যদি না তোমরা আমাকে অ্যান্সার দাও। মানে এই যে আজকে আমি একটা বিতর্কিত সভায় বসেছি, ফ্রিডম নিয়ে একটা বক্তব্য দিচ্ছি, এই কন্ট্রোভার্সিটা তো ন্যায্য বা ন্যায় হবে না, ন্যায়সঙ্গত হবে না যদি না তোমরা আমি যে বক্তব্যটা দিচ্ছি সেটার কাউন্টার অ্যাটাক বা সেটার বিপরীতে কিছু বলো, তোমাদের ধারণাটা যে সত্য সেটার সপক্ষে কোনো যুক্তি দাও, তাহলে তো ফেয়ার হবে না কন্ট্রোভার্সিটা। একতরফা আমি বলে যাব, এটা তো হবে না। মানে সব দিক থেকে সব খোঁজা মারছেন। তাহলে তোমরা যদি এর বিরুদ্ধে না কাউন্টারে কিছু বলো, অ্যান্সার মি ব্যাক, তাহলে তো এই কন্ট্রোভার্সিটা ফেয়ার হবে না। আই এম নেভার কন্ট্রোভার্সিয়াল, আমি কিন্তু কখনোই বিতর্কিত নয়। ওভার দ্য ওয়্যারলেস, ওয়্যারলেস মানে এই রেডিও, ওই বেতারের কথা বলা হয়েছে, যে এই রেডিওতে মানে ওই রেডিও শোটার কথা বলা হচ্ছে, যে এই ধরনের শোতে আমি কিন্তু কখনোই কন্ট্রোভার্সিয়াল নয়। মানে আমি এমন কোনো টপিক বলি না যে সেটা কন্ট্রোভার্সি তৈরি করবে। আমি এটা বলে চলে যাওয়ার পরে এটা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হবে। মানে তিনি সব দিক থেকে নিজের রাস্তাটা ক্লিয়ার রাখছেন, যাতে পরবর্তীকালে এই টকের ফলে কোনো বিতর্ক না গিয়ে দাঁড়িয়ে যায়। সেই রাস্তাটাও তিনি কিন্তু যথেষ্ট বুদ্ধি বলে খোলা রাখছেন, যে এটা নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। আবার আই ডু নট ইভেন আস্ক ইউ টু ড্র ইউর ওন কনক্লুশনস, এমনকি আমি তোমাদেরকে এটাও বলবো না যে তোমরা তোমাদের নিজেদের উপসংহার টানো আমি যেগুলো বললাম এগুলোর ফলে, হ্যাঁ তোমরা এটা বোঝো, হ্যাঁ তো আমাদের সাথে খারাপ হচ্ছে, আমরা নিপীড়িত, আমরা দাস, এটাও কিন্তু আমি বলবো না যে তোমরা তোমাদের নিজেদের উপসংহার টানো এগুলো থেকে, আমার বক্তব্য থেকে। ফর ইউ মাইট ড্র সাম ভেরি ডেঞ্জারাস ওয়ান, কারণ এটা যদি বলি হয়তো এটা থেকে, আমার বক্তব্য থেকে তোমরা হয়তো খুব একটা সাংঘাতিক কোনো উপসংহার টেনে নেবে। মানে আমার বক্তব্যে যা যা আমি বলেছি তোমরা হয়তো এর যদি উপসংহার টানতে বসো, আমি যদি বলি এর একটা উপসংহার টানো, কি বুঝলে আমি যেটা বললাম, হয়তো তোমরা দেখা যাবে একটা ডেঞ্জারাস কিছু কনক্লুশন টেনে নেবে, যে হ্যাঁ তো আমরা তো নিপীড়িত হচ্ছি, শাসক শ্রেণী আমাদেরকে শোষণ করছে, এটা ঠিক নয়। কারো কারো মাইন্ডে হবে চলো তাহলে বোম ফেলে দিই পার্লামেন্টে, চলো তাহলে মেরে ফেলি সরকারকে, চলো তাহলে মেরে ফেলি প্রেসিডেন্টকে, চলো তাহলে মেরে ফেলি প্রাইম মিনিস্টারকে। এরকমই ডেঞ্জারাস যদি কনক্লুশন টেনে আনো সেটা তো বিপদ হয়ে যাবে আমার জন্য। সেটাই বলতে চেয়েছেন। আনলেস ইউ হ্যাভ দ্য রাইট শট অফ হেড ফর ইট, আনলেস যদি না ইউ হ্যাভ দ্য রাইট শট অফ হেড, তোমার একটা ঠিকঠাক মস্তিষ্ক থাকে এটার জন্যে। মানে তুমি যদি ঠিকঠাক মাথা দিয়ে বিচার করতে না পারো, আমি যদি বলি এর কনক্লুশন টানো, হয়তোবা দেখা যাবে তুমি এর একটা ভেরি ডেঞ্জারাস কনক্লুশন টেনে দিলে, যেটা আমি বললাম। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, দ্যাট যে দো নো বডি লাইকস টু বি কল্ড আ স্লেভ, যে যদিও কেউই পছন্দ করে না যে সে দাস হবে বা তাকে দাস বলা হোক, ইট ডাজ নট ফলো দ্যাট স্লেভারি ইজ আ ব্যাড থিং। এর মানে এটা নয় যে দাসত্বটা পুরোপুরি খারাপ। মানে এখানে দাসত্বের প্রয়োজনীয়তার বিদ্রুপাত্মক চিত্রায়ন করতে চলেছে। হাস্যকরভাবে তিনি দরিদ্র জনগণকে দাস বানানোর জন্য ধনী শ্রেণী এবং নির্বাচিত সরকারের সমালোচনা করে ওঠার পরে হঠাৎ করে তিনি যে দাবি করছেন যে সমাজে এই যে দরিদ্র নিকৃষ্ট শোষিত দাসরা রয়েছে, এদের অস্তিত্ব থাকাও কিন্তু অনিবার্য, অপরিহার্য। এটা আবার তিনি কেন বলছেন? মানে হাস্যকরভাবে এটা আবার বলছেন। একটু আগেই বলছিলেন যে দাসরা নিপীড়িত হচ্ছে, এদেরকে দাস করে রাখা হচ্ছে, আবার এখন বলছেন যে না, দাসদেরও প্রয়োজনীয়তা আছে। তাই তিনি বলছেন স্লেভারি ইজ নট ব্যাড থিং। তো এটা পুরোপুরি বিদ্রুপাত্মক। তার মানে এই নয় যে তিনি সত্যিকারের কথাটা বলছেন। গ্রেট ম্যান লাইক অ্যারিস্টটল, তিনি এখানে অ্যারিস্টটলের রেফারেন্স তুলে ধরেছেন। অ্যারিস্টটল বিখ্যাত গ্রিক দার্শনিক, তার রচিত একটি গ্রন্থ ছিল পলিটিক্স, যে গ্রন্থটি মূলত সরকার, রাষ্ট্র এবং সমাজের ধারণা নিয়ে আলোচনা করেছিল। অ্যারিস্টটল তার এই গ্রন্থে দেখান যে তিনি রাষ্ট্রকে একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান হিসেবে দেখেন, যা মানুষের ভালো জীবনযাপনের জন্য কিন্তু অপরিহার্য। তিনি সংবিধানের শ্রেণীবিভাগও করেছিলেন তার এই গ্রন্থে, বিভিন্ন প্রকার সরকারের ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করেছিলেন। এছাড়াও তিনি নাগরিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেছিলেন, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন এবং নৈতিক গুণাবলীর বিকাশ নিয়েও আলোচনা করেছিলেন। তাহলে একটা আদর্শ সমাজ কিরকম হবে তার ধারণা দিয়েছিলেন, সেই সমাজের নাগরিকরা কিরকম হওয়া উচিত সেটার ধারণা দিয়েছিলেন, সংবিধানের কিছু রুলস, সংবিধান কেমন হওয়া উচিত সেটার ধারণা দিয়েছিলেন, তিনি সংবিধানের শ্রেণীবিভাগ করেছিলেন। তো এই সব কিছু তিনি তার পলিটিক্স যে গ্রন্থ সেখানে দিয়েছিলেন। তার এই পলিটিক্স গ্রন্থটা সেই সময়ের
158টি সিটি স্টেট ঘুরে সেই সমস্ত সিটি স্টেটের যে কনস্টিটিউশন সেটা কালেক্ট করে তিনি তার উপর রিসার্চ করে এই গ্রন্থটা তিনি রচনা করেছিলেন। তো সেই অ্যারিস্টটলের গ্রন্থ পলিটিক্সের দিকে ইঙ্গিত দিয়ে শ এখানে বলছেন, গ্রেট ম্যান লাইক অ্যারিস্টটল হ্যাভ হেল্ড দ্যাট দ্য ল অ্যান্ড দ্য অর্ডার অ্যান্ড গভর্নমেন্ট উড বি ইম্পসিবল আনলেস দ্য পার্সনস দ্য পিপল হ্যাভ টু ওবে আর বিউটিফুলি ড্রেসড অ্যান্ড ডেকোরেটেড, robed and uniformed, speaking with a special accent, traveling in first-class carriages or the most expensive cars, or on the best groomed and best bred horses, and never cleaning their own boots, not doing anything for themselves that can possibly be done by ringing a bell and ordering some common person to do it. তাহলে এখানে সব বলছেন যে মহান মানুষেরা, অ্যারিস্টটলের মতো মানুষেরা, তারাও এই ধারণাটা পোষণ করেছিল বা ধারণাটা দিয়েছিল যে এই যে নিয়ম কানুন, এই যে ল অ্যান্ড অর্ডার, আইন কানুন, এবং এই যে সরকার, এরা কখনোই সম্ভব হতো না যদি না এই যে দেশের নাগরিকরা তারা সুন্দরভাবে দেশের রুলগুলি মেনে চলতো, যারা কিনা সুন্দরভাবে বিউটিফুল্লি ড্রেসড, পরিহিত, ডেকোরেটেড, সুসজ্জিত, রবড হচ্ছে খোলামেলা এক ধরনের গার্মেন্ট, তো পোশাক পরিহিতও বলতে পারো, অ্যান্ড ইউনিফর্মড এবং উর্দি পরিহিত, স্পিকিং উইথ স্পেশাল অ্যাকসেন্ট বিশেষ বাচনভঙ্গি রাখে, ট্রাভেলিং ইন ফার্স্ট ক্লাস ক্যারিয়েজেস, ক্যারিয়েজেস বলতে যে কোনো বাহন, রেলগাড়ির কামরাকে বলা হচ্ছে এখানে, তো প্রথম শ্রেণীর ওই রেলগাড়ির কামরাগুলিতে চাপে, অর মোস্ট এক্সপেন্সিভ কার্স বা যাদের মহামূল্য গাড়ি রয়েছে, অর অন দ্য বেস্ট গ্রুমড বা সব থেকে ভালো গ্রুমড মানে যাকে ট্রেনিং দেওয়া হয়েছে বা যে সব থেকে সুন্দরভাবে সাজানো, অ্যান্ড বেস্ট ব্রিড এবং উন্নত বংশের হর্স মানে ঘোড়া ইউজ করে। কারা না সেই জনগণরা যারা সুন্দর পোশাক পরে, সুসজ্জিত হয়ে থাকে, স্পেশাল অ্যাকসেন্টে কথা বলে, ফার্স্ট ক্লাস ক্যারিয়েজে ট্রাভেল করে, বা মোস্ট এক্সপেন্সিভ কার রাখে, বা বেস্ট গ্রুমড বা বেস্ট ব্রিডের হর্স রাখে যেটা তারা ট্রাভেলের জন্য ব্যবহার করে, অ্যান্ড নেভার ক্লিনিং দেয়ার ওন বুটস এবং তারা নিজেদের জুতো কখনো পরিষ্কার করে না বা নিজেদের কোনো কাজই করে না, নট ডুইং এনিথিং ফর দেমসেলস নিজেদের মানে নিজেদের কোনো কাজই করে না, দ্যাট বলতে ওই এনিথিং যে কোনো কাজ, ক্যান পসিবলি বি ডান যেগুলো করা হয়ে থাকে, বাই রিঙ্গিং আ বেল একটা বেল বাজিয়ে, মানে ধনী শ্রেণীর কথা বলা হচ্ছে, যারা তাদের রুমে একটা বেল রাখে এবং সেই বেলটা বাজিয়ে দেয়, ফলে চাকর বাকর যে আছে ছুটে আসে এবং তাদেরকে তারা তার বরাদ্দ কাজটা বলে দেয়, তারা তার হয়ে কাজ করে দেয়, মানে দাস পুষে রেখেছে তারা, অ্যান্ড অর্ডারিং সাম কমন পার্সন টু ডু ইট এবং তারা কি করে সাধারণ মানুষদেরকে এটা আদেশ দিয়ে দেয় করে দেওয়ার জন্য, তারা নিজেদের কোনো কাজই করে না। অ্যান্ড দিস মিনস কোর্স এবং এর মানে অবশ্যই দ্যাট যে দে মাস্ট বি মেড ভেরি রিচ উইদাউট এনি অবলাইগেশনস আদার দেন টু প্রডিউস অ্যান ইমপ্রেশন অফ অলমোস্ট গড লাইক সুপেরিয়রিটি অন দ্য মাইন্ডস অফ কমন পিপল। তো এর মানে অবশ্যই এটা যে এদেরকে ধনী হওয়ার জন্য আর কিছুই করতে হয় না, কোনো বাধ্যবাধকতাই লাগে না এদের, শুধুমাত্র ওই সাধারণ মানুষগুলির ওপরে এরা যে শ্রেষ্ঠ, ভগবানের মতো শ্রেষ্ঠ সেই ছাপটুকু ফেলা ছাড়া, শুধুমাত্র তাদের উপরে এই ছাপটুকু ফেলে দাও, তবেই তারা বুঝে যাবে যে তোমরা রিচ পারসন, তোমাদের রিচনেস ওখানেই আসে তাদেরকে দাস বানিয়ে। ইন শর্ট, ছোট করে বলতে গেলে, ইট ইজ কন্টেন্ডেড মানে এটা যুক্তি দেওয়া হয়, আর্গিউড, ইউ মাস্ট মেক ম্যান ইগনোরেন্ট আইডোলাটার্স বিফোর দে উইল বিকাম ওবিডিয়েন্ট ওয়ার্কার্স অ্যান্ড ল অ্যাবাইডিং সিটিজেন্স, যে তুমি মানুষদেরকে ইগনোরেন্ট আইডোলাটার্স মানে অজ্ঞ পূজারী, মূর্খ পূজারী মানে তোমাকে পুজো করার ব্যক্তি হিসেবে চালিত করতে পারো, বিফোর দে উইল বিকাম তাদের হয়ে ওঠার আগে ওবিডিয়েন্ট ওয়ার্কার্স বাধ্য শ্রমিক বা বাধ্য কাজের লোক, অ্যান্ড ল অ্যাবাইডিং সিটিজেন এবং আইন মেনে চলা নাগরিক, তাহলে তারা বাধ্য ওয়ার্কার বা আইন মেনে চলা নাগরিক হয়ে ওঠার আগে তাদেরকে কিন্তু তোমরা একটা অজ্ঞ পূজারী, মূর্খ পূজারী করে তুলতে পারো, যারা কিনা মূর্খ তোমার পুজোতেই ব্যস্ত থাকবে, তার সেই ধনী শ্রেণীর উদ্দেশ্যে বলেছেন। মানে শ এখানে আইরনিক্যালি আফটার ক্রিটিসাইজিং দ্য রিচ ক্লাস অ্যান্ড দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ফর এনস্লেভিং দ্য পুয়ার পিপল ক্লেইমস দ্যাট slavery is indispensable, slavery is necessary, why? For the smooth working of a society. তারপরে তিনি অ্যারিস্টটলের প্রসঙ্গ টেনে এনেছেন, তিনি বলেছেন অ্যারিস্টটলও ওই একই ধরনের ধারণা দিয়েছেন, অ্যারিস্টটলও বিশ্বাস করত যে এই স্লেভারি খুবই প্রয়োজনীয়, একটা গভর্নমেন্টকে সুষ্ঠুভাবে চালিত করতে এই স্লেভারি কিন্তু প্রয়োজন। সো ক্লেইমস দ্যাট the unprivileged people choose only the well-dressed, powerful, rich and policed people as their leaders instead of choosing a leader for their own. মানে হাস্যকরভাবে দরিদ্র জনগণকে দাস বানানোর জন্য তিনি ধনী শ্রেণীর নিন্দা করলেন, আবার কিছু পরেই তিনি খোঁচা মেরে বলছেন না এই দাসত্বের প্রয়োজনীয়তাও রয়েছে, কারণ অ্যারিস্টটল একই মতামত দিয়েছেন
যে না, একটা সরকারকে সুষ্ঠুভাবে চালাতে গেলে তো এই দাসদের প্রয়োজন, একটা সোসাইটিতে দাসদের প্রয়োজন, নইলে একটা সরকারকে, একটা দেশকে, একটা রাষ্ট্রকে সুন্দরভাবে তার যে অর্ডার সেটা মেনটেন করা যাবে না বা চালনা করা যাবে না। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে না, এই নিকৃষ্ট দরিদ্র শোষিত দাসদের তো প্রয়োজন। কেন এই জিনিসটা বলেছেন? অবশ্যই এটাকে তিনি সঠিক অর্থে তো বলেননি, তিনি ব্যঙ্গ করেই বলেছেন। সেটাও তোমরা শয়ের পরবর্তী যে বক্তব্যগুলো সেটাতে বুঝতে পারবে। টু প্রুভ দিস, এটা প্রমাণ করার জন্য উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় দ্যাট যে অলদো 9 out of 10 ভোটার আর কমন ওয়ার্কার, যে যদিও 10 জনের মধ্যে 9 জনই হচ্ছে ওই সাধারণ শ্রমিকরা, সাধারণ ওয়ার্কার্সরা, it is with the greatest difficulty that a few of them can be persuaded to vote for the members of their own। এটাই সব থেকে বড় সমস্যা, যে ওদের মধ্যে খুব কম জনই ক্যান বি পারসুয়েটেড, মানে তাদেরকে রাজি করানো যায় তাদের নিজেদের ক্লাস থেকে কাউকে ভোট দেওয়ার জন্য। মানে দেখো, তারা নিজেরাই নিজেদের ক্লাসের মানুষদেরকে ভোট দেয় না, নিজেদের যে রিপ্রেজেন্টেটিভ তাদেরকেই তারা জেতায় না। কারণ মানুষের টেন্ডেন্সি এটা, নিজের থেকে ভালো মানুষটাকে, নিজের থেকে ওয়েল ড্রেস, নিজের থেকে রিচ মানুষদের প্রতিই মানুষ কিন্তু আকৃষ্ট হয়, তাদের দ্বারাই মানুষ প্রভাবিত হয়। ফলে ভোট দেওয়ার সময় কিন্তু তারা ওদেরকেই দিচ্ছে। তাদের সোসাইটি থেকে, তাদের ওই নিপীড়নের প্রতিবাদ করে যেজন দাঁড়িয়েছে তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, তাদেরকে, নিজেদের ক্লাসের লোককে ওরা ভোট দেয় না। তারা তো সেই রিচ ক্লাসদের সুপেরিয়রিটির দ্বারা মুগ্ধ, তারা ভাবে ওরাই শ্রেষ্ঠ, তাই ওদেরকেই গিয়ে ভোটটা ওরা দেয়, ফলে ফল ভোগ করে। এবং ওদেরকে বোঝানোও যায় না যে ওদেরকে না ভোট দিয়ে নিজেদের মানুষটাকে ভোট দাও, তবেই তোমাদের সমস্যাগুলো সমাধান হবে। When women were enfranchised মানে হচ্ছে given the right to vote, মানে যখন মহিলাদের ভোট দেওয়ার অধিকার এলো, ভোটাধিকার এলো, and given the right to sit in parliament, এবং তাদের পার্লামেন্টের সদস্য হওয়ার অধিকার এলো, মানে সাংসদ হওয়ার অধিকার এলো, মানে তারাও ভোটে দাঁড়ানোর অধিকার পেল। দ্য ফার্স্ট ইউজ দে মেড, তারা প্রথম ব্যবহার করলো অফ দেয়ার ভোট, তাদের ভোটটার, মানে তারা এইটা পাওয়ার পরে প্রথম তারা কি করলো, ওয়াজ টু ডিফিট, তাদের প্রথম পদক্ষেপ ছিল টু ডিফিট, পরাজিত করা, অল দ্য উইমেন ক্যান্ডিডেট, সমস্ত মহিলা সদস্যদের, হু স্টুড ফর দ্য ফ্রিডম অফ দ্য ওয়ার্কার্স, যারা ওই শ্রমিক শ্রেণীর স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিল বা বিদ্রোহ করেছিল, অ্যান্ড হ্যাড গিভেন দেম, এবং তাদেরকে দিয়েছিল ইয়ার্স অফ ডিভোটেড অ্যান্ড ডিস্টিংগুইশড সার্ভিস, বছরের পর বছর ধরে উৎসর্গীকৃত এবং স্বাতন্ত্র একটা, মানে ইন্ডিপেন্ডেন্ট একটা সার্ভিস দিয়ে গিয়েছিল। সেই সমস্ত মহিলাদেরকে, যারা ওয়ার্কার্সদের হয়ে কথা বলেছিল, সেই সমস্ত মহিলাদেরকেই তারা সর্বপ্রথম পরাজিত করে। কারা? মহিলা ক্যান্ডিডেটরাই, মানে যারা ওয়ার্কার্সদের হয়ে বলেছিল সেই সমস্ত মহিলা ক্যান্ডিডেটদেরকে, এই মহিলা ক্যান্ডিডেটরা যারা কিনা ভোটাধিকার পেলো, যারা পার্লামেন্টে গেল, এরা প্রথমেই ওদেরকে পরাজিত করে দিল। মানে নিজেদের পায়ে কুড়ুল তো নিজেরাই মারলো, এরা জানেই না কোনটা ঠিক কোনটা ভুল। দে ইলেক্টেড, তারা নির্বাচিত করে, অনলি ওয়ান উইমেন, শুধুমাত্র একজন মহিলাকে, আর টাইটেলড লেডি। আর টাইটেলড লেডি বলতে এখানে লেডি অফ অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির কথা বলা হয়েছে। এখানে একজন বিশেষ লেডির কথা ইন্ডিকেট করেছেন, যে তারা একমাত্র একটি মহিলাকেই চিহ্নিত করেছিল। এই ক্ষেত্রে প্রথম সেই মহিলা সদস্য লেডি অ্যাস্টর, যার প্রকৃত নাম ন্যান্সি উইন্ডসর অ্যাস্টর, যিনি কিনা একজন আমেরিকান বর্ন ব্রিটিশ পলিটিশিয়ান ছিলেন, এবং যিনি প্রথম হাউস অফ কমন, মানে মেম্বার অফ পার্লিয়ামেন্ট হয়েছিলেন, মানে ব্রিটিশের প্রথম মেম্বার অফ পার্লিয়ামেন্ট হয়েছিলেন মহিলা হিসেবে, এবং ব্রিটিশ গভর্নমেন্টের জন্য সার্ভ করেছিলেন 1919 থেকে 1945 পর্যন্ত। তার কথা এখানে ইঙ্গিত দিয়েছেন ইনিই হচ্ছেন প্রথম মহিলা যিনি কিনা পার্লিয়ামেন্টে গিয়েছিলেন। তো সেই মহিলার ইঙ্গিত এই যে অনলি ওয়ান উইমেনের দ্বারা দিতে চাইছেন, যে দে ইলেক্টেড অনলি ওয়ান উইমেন, তারা শুধুমাত্র একজন মহিলাকেই নির্বাচিত করে। আর টাইটেল লেডি, টাইটেল বলতে অ্যারিস্টোক্রেটিক, এই যে ন্যান্সি অ্যাস্টর, ইনি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করেন। ইনার হাজবেন্ড ছিলেন একজন লর্ড, যিনিও পার্লামেন্টের সদস্য ছিলেন। তাই বলা হয়েছে যে তারা কিন্তু দেখে শুনেই একটা টাইটেল লেডি, একটা অ্যারিস্টোক্রেটিক মহিলাকেই নির্বাচন করে, অফ গ্রেট ওয়েলথ, যার কিনা প্রচুর সম্পদ, অ্যান্ড এক্সেপশনালি ফ্যাসিনেটিং পার্সোনালিটি, এক্সেপশনালি ব্যতিক্রমী ভাবে, ফ্যাসিনেটিং মানে চটুল, মানে চিত্তাকর্ষক মহিলা, মানে সে ধন সম্পত্তিশালী, সে ব্যতিক্রমী, সে চিত্তাকর্ষক, এবং অবশ্যই সে একজন লর্ডের ওয়াইফ, একজন অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে বিলং করেন। তো এই ধরনের মহিলাকেই কিন্তু মানে সরকার নির্বাচিত করে ওই সিটের জন্য। যেই মহিলাটা তার অধিকার পেয়ে কিন্তু ওই মহিলাদেরকে আগে পরাজিত করবেন, যারা কিন্তু ওই ওয়ার্কারদের হয়ে এতদিন লড়েছিল, ওয়ার্কারদের হয়ে দাঁড়িয়েছিল। তাহলে মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হলো, কিন্তু তারা গিয়ে কি করলো, তারা গিয়ে যেই মহিলারা এই স্লেভদের পক্ষে কথা বলেছিল তাদেরকে আগে কিন্তু পরাজিত করলো, তাদেরকে আগে চুপ করিয়ে দিল, তাদেরকে আগে হারিয়ে দিল। ঠিক যেন সেই স্লেভ শ্রেণীর মতো, যারা নিজেদের ক্যান্ডিডেটদেরকে, মানে তাদের ওই স্লেভ শ্রেণী থেকে কোনো ক্যান্ডিডেট
থাকলে তাদেরকে ভোট না দিয়ে সেই সুপেরিয়র শ্রেণীদেরকেই তারা ভোট দিচ্ছে। মানে ঠিক যেন সেরকমই। মানে শ claims that unprivileged people choose only the well-dressed, powerful, rich and polished people as their leaders instead of choosing a leader from their own fraternity. This means that it is human nature to perceive only fascinating personalities as leaders. Obviously, আমরা কিন্তু ফ্যাসিনেটিং পার্সোনালিটিসদেরকেই ভোট দিই। প্রকৃতপক্ষে যার আসা উচিত, যে রিফরমেশনগুলো আনবে, তাকে দেই না, কারণ সে আমাদের নিজেদের মধ্যে থেকে দাঁড়ায়, আমরা তার ব্যক্তিত্বে প্রভাবিত হই না, তাদেরকে দেই না। এবং যারা আমাদের সমস্যা দূর করবে না, তাদের ব্যক্তিত্ব এতটাই আমাদের উপরে প্রভাবশালী যে তাদেরকেই গিয়ে আমরা ভোটটা দিয়ে দিই। এইটা দেখাতে চেয়েছেন। অতএব দিন শেষে তো আমাদের সমস্যার সমাধান হবে না, অতএব স্লেভারি তো থাকবেই সোসাইটিতে। তার মানে তো স্লেভারির প্রয়োজনীয়তা রয়েইছে, এটা তো আমরাই করছি। মানে স্লেভ ক্লাসদের উদ্দেশ্যে বলছেন যে এটা তো তারাই যেন করছে ইনডাইরেক্টলি। তাই তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে স্লেভ ক্লাসেরও প্রয়োজনীয়তা আছে একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর জন্য। মানে স্লেভ ক্লাসেরও অবদান রয়েছে তারা স্লেভ হওয়াতে। এটাই ব্যঙ্গাত্মকভাবে বোঝাতে চেয়েছে। বোঝা গেছে? আশা করি এতদূর পর্যন্ত সবার আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে এর পরের অংশটা নিয়ে পরবর্তী ক্লাসে।